নমস্কার, নিউজ নাও এর পর্দায় অভিমুখের বিশেষ একটি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমি সুপর্ণা স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো এইচপিভি ভ্যাকসিন। সম্প্রতি সরকার কিন্তু এই এইচপিভি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন কর্মসূচি শুরু করে দিয়েছে। কিন্তু এইচপিভি কি, কেনই বা এই ভ্যাকসিন এতটা গুরুত্বপূর্ণ, কারা নেবেন এবং এর প্রতিকূলতায় বা কি রয়েছে, সে সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজ সে সকল প্রশ্নের উত্তর সহজভাবে বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সায়ন ভৌমিক, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউনেটোলজিস্ট, আইএলএস হসপিটাল, আগরতলা। নমস্কার স্যার, প্রথমে আপনাকে নিউজ নাও এর পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার থেকে জানতে চাইবো, সম্প্রতি সরকার যে এইচপিভি ভ্যাকসিন একটা কর্মসূচি চালু করেছে, সেই এইচপিভি ভ্যাকসিনটা কি এবং এর গুরুত্বটাই বা কি? লাস্ট 28 ফেব্রুয়ারি 2026 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয় 14 ইয়ার্স 14 বছরের সব ফিমেল মেয়েদের ফ্রি অফ কস্ট এইচপিভি ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চালু হয়, যেটা ইনিশিয়ালি পাইলট কর্মসূচি 3 মাস চলে, তারপর এখনো সেটা চলছে। এর মাধ্যমে প্রায় 1,15,00,000 মেয়েদের এইচপিভি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার প্ল্যান। এখন কথা হলো যে এইচপিভি ভ্যাকসিন কি, এত ভ্যাকসিন অলরেডি দেওয়া হচ্ছে, আরেকটা ভ্যাকসিন কেনই বা আমরা নেব? তো সেই বিষয়ে বলতে গেলে এইচপিভির পুরো নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা একটা ভাইরাস যা থেকে দেখা গেছে 99% সার্ভাইকেল ক্যান্সার, যে মেয়েদের জরায়ুর ক্যান্সার, তার কারণ হলো সেই এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন। তো যদি সেই এইচপিভি ইনফেকশনটা কোনোভাবে সে ভ্যাকসিন দিয়ে হোক বা যেভাবেই হোক, যদি সেটাকে খুব অল্প বয়সেই সেটাকে প্রিভেন্ট করা যায়, তাহলে বড় হয়ে ইন লেটার লাইফ সেই যে সার্ভাইকাল ক্যান্সারের মতো মারাত্মক একটা ব্যাধি, সেটাকে অনেকভাবেই প্রিভেন্ট করা যেতে পারে। দেখা গেছে সারা ভারতের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার হলো সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে, এবং সারা পৃথিবীর 20-25% সার্ভাইকাল ক্যান্সার শুধুমাত্র ভারতেই আছে, যেটা অলরেডি আছে, যেটা হবে বা ফিউচারে সেটা না, এখন অলরেডি সারা পৃথিবীর যত সার্ভাইকাল ক্যান্সার তার মধ্যে 20-25% ভারতের মহিলাদের মধ্যে। তাই একটা ভ্যাকসিন দিয়ে সেই ক্যান্সারের মতো মারাত্মক একটা মারণব্যাধি সেটাকে প্রিভেন্ট করা যাচ্ছে। এই জন্য গভর্নমেন্ট সেই এইচপিভি ভ্যাকসিনটা এখন চালু করেছে, যা থেকে ভবিষ্যতে মহিলাদের এইরকম একটা মারাত্মক রোগ থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া সম্ভব। তাই এই ভ্যাকসিনের গুরুত্ব অপরিসীম। সবাইরই এই ভ্যাকসিনটা, যেহেতু গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট দিচ্ছে, আপাতত শুধু 14 ইয়ার্স এর মেয়েদের দেওয়া হচ্ছে, তাই যারাই এলিজেবল তাদের অবশ্যই নেওয়া উচিত। এছাড়াও যারা মোর দেন 14 ইয়ার্স বা আইডিয়ালি যেসব বিভিন্ন গাইডলাইন্স যেসব আছে আমাদের রেগুলেটরি বডি ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বা WHO, ওরা রেকমেন্ড করে 9 বছর থেকে আপ টু 45 ইয়ার্স সবাই সেই ভ্যাকসিনটা নিতে পারে। আপাতত গভর্নমেন্ট শুধু 14 ইয়ার্স দের দিচ্ছে, হয়তো ইন এ লেটার পিরিয়ড অফ টাইম সেটাকে আরো, এই স্কোপটাকে আরো বাড়ানো হতে পারে। বাট এটা এইচপিভি ভ্যাকসিন শুধু গভর্নমেন্ট ছাড়াও প্রাইভেটেও অ্যাভেলেবল আছে, এবং 9 বছর থেকে 45 ইয়ার্স পর্যন্ত সবারই এই ভ্যাকসিনটা নেওয়া উচিত, কারণ এর থেকে এত মারাত্মক ক্যান্সার টাইপের একটা মারণ ব্যাধি, যেটা অনেকাংশেই প্রিভেনশন সম্ভব। আচ্ছা, আপনি যে বললেন যে মেয়েদের দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা কি শুধু মেয়েদের জন্য নাকি ছেলেরাও নিতে পারে? দেখুন, এইচপিভি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এর ইনফেকশন ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। মেয়েদের ক্ষেত্রে মেজর এটা লং টার্ম কমপ্লিকেশন হলো সার্ভাইকাল ক্যান্সার, কিন্তু শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই এইচপিভি ভ্যাকসিন থেকে পরে ইন এ লেটার লাইফ পেনাইল ক্যান্সার, মানে পুরুষাঙ্গের ক্যান্সার হতে পারে, সেই এইচপিভি থেকেই সেটা হয়। তাই গভর্নমেন্ট মেয়েদের দিচ্ছেন ফ্রি অফ কস্ট এখন, কিন্তু ছেলেদেরও ডেফিনেটলি এই ভ্যাকসিনটা নেওয়া উচিত, কারণ তাদের ক্ষেত্রেও সেটা এই পেনিস ক্যান্সার বা পেনাইল ক্যান্সার থেকে
প্রোটেকশন দেয় এই বেবি ভ্যাকসিন। অবশ্যই সার্ভাইকাল ক্যান্সারের মতো এতটাও প্রেভেলেন্ট নয় পেনাইল ক্যান্সার, কিন্তু অবশ্যই যেহেতু আমাদের স্লাইটেস্ট কিছু পার্সেন্টও যদি প্রোটেকশনেরও থাকে, ডেফিনেটলি আমাদের নেওয়া উচিত, কারণ এটা কোনো সাধারণ রোগ নয়, এটা ক্যান্সারের মতো একটা বিশাল মারণ ব্যাধি, তার ক্ষেত্রে প্রিভেনশন দিচ্ছে, তাই ছেলেদেরও এই ভ্যাকসিনটা নেওয়াটা উচিত। আচ্ছা, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কি এই ভ্যাকসিনটা অনেকটাই হেল্প করছে? দেখুন, যেটা বলা হয় এই এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নিয়ে অনেকের মনেই অনেক রকমের একটু ডাউট আছে, এবং রিসেন্টলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওতে মানুষের জানা অজানায় অনেক রকম বিভ্রান্তি মূলক পোস্ট দেখা যাচ্ছে এবং বিভ্রান্তি স্প্রেড হচ্ছে। তো এক্ষেত্রে আমি চেষ্টা করছি যে খুব সহজভাবে এক্সপ্লেইন করতে যে কিভাবে সেই প্রিভেনশনটা পসিবল। দেখুন, ক্যান্সার একদিনে হয় না, এমন হয় না যে আমি আজকে ভালো আছি কাল আমার ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার এমন একটা জিনিস যেটা অনেক সময় লাগে হতে। তো দেখা যায় যে এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি, এটার যদি ইনফেকশন হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ইনফেকশন হলে আমরা বুঝতেও পারি না যে ইনফেকশন হয়েছে, নিজে থেকে ওটা ঠিক হয়ে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে এই ইনফেকশনটা শরীরে থেকে যায়। এই দীর্ঘমেয়াদী ইনফেকশন ধীরে 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 প্রি ক্যান্সারাস, প্রথমে ক্যান্সারের আগের স্টেজ কিছু প্রি ক্যান্সারাস লিশন তৈরি হয়, তারপরে সেটাই আলটিমেটলি ক্যান্সারে পরিণত হয়। তো এই যে ক্যান্সারটা হতে গেলে আমরা কি জানলাম যে পারসিস্টেন্ট ইনফেকশন থাকতে হবে, এমন একটা ইনফেকশন যেটা হয়েছে কিন্তু ক্লিয়ার হয়নি, সেটা চলছে, তার থেকেই ক্যান্সারটা হচ্ছে। তাই ভ্যাকসিন দিয়ে যদি সেই ইনফেকশন হওয়াটা আমরা গোড়াতেই আটকে দিতে পারি, তাহলে ইন এ লেটার লাইফ সেই ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি। কারণ এখন এই এইচপিভি ইনফেকশনটা হলো, ক্যান্সারটা কিন্তু আজ হচ্ছে না, এটা এটা লেটার পিরিয়ড অফ টাইম, মেবি 25 বছর, 30 বছর, 35 বছর পরে, তারপরে ওই যে আজকের যে ইনফেকশনটা সেটার পারসিস্টেন্স হয়ে হয়ে 25-30 বছর পরে গিয়ে তারপরে সেই ক্যান্সারটা দেখা যাচ্ছে। তো এই যে গোড়াতেই যদি সেই ইনফেকশনটা আমরা ভ্যাকসিন দিয়ে আটকে দিচ্ছি, ইনফেকশনটা প্রতিরোধ করে দিচ্ছি, তাহলে সেই প্রি ক্যান্সারাস লেশনও আর হবে না, সেই পারসিস্টেন্ট ইনফেকশনও আর থাকবে না। তাই লেটার পিরিয়ড অফ টাইম সেই সার্ভাইকাল ক্যান্সার হওয়ার রিস্ক একদম নাম্বার। আচ্ছা, কোনো ব্যক্তি সেটা কি করে বুঝবেন যে ওনার এইচপিভি ভ্যাকসিন মানে নেওয়া প্রয়োজন, ওনার সার্ভাইকাল কোনো ক্যান্সার রয়েছে, সেটার কোনো সিমটমস কি রয়েছে? না, দেখুন, আমি যেটা বলতে চাইছি, ভ্যাকসিনটা হলো প্রিভেন্টিভ। একবার যদি আমার কোনো সিমটম চলে আসে, সার্ভাইকাল ক্যান্সারের সিমটম বলুক আর প্রি ক্যান্সারাস কোনো কিছু যদি সিমটম আসে, তাহলে আর ভ্যাকসিন সেখানে কার্যকর নয়। আমাদের টার্গেটটা হলো, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটটা সেখানেই, যে সেই ক্যান্সারটা হওয়ার আগেই যাতে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি। এই জন্য কোনো রকম কোনো সিমটম হওয়ার আগে, কোনো রকম কোনো ইনফেকশনের সিমটম পরিলক্ষিত হওয়ার আগেই আমাদের ভ্যাকসিনটা নেওয়া উচিত, যাতে করে সেই ইনফেকশনটাও না হয়, সিমটমটাও না হয়, এবং পরে গিয়ে ক্যান্সারটাও না হয়। একবার ইনফেকশন হয়ে গেলে তখন ভ্যাকসিনের রোল খুব একটা নেই। তো ভ্যাকসিনটা তখনই, এটা হলো প্রিভেন্টিভ, আর ইনফেকশনটা হওয়ার আগেই আমরা ভ্যাকসিন দিয়ে শরীরের ইমিউনিটি তৈরি করছি, যাতে করে ভাইরাসটা আক্রমণ করতে না পারে। এই ভ্যাকসিনটা কিউরেটিভ নয়, যে ইনফেকশন হয়েছে ভ্যাকসিন দিয়েছি ইনফেকশনটা ক্লিয়ার হয়েছে, এটা এরকম নয়। এটা হলো গিয়ে ভ্যাকসিন দিয়ে আমরা শরীরে রোগ প্রতিরোধ, ওই ভাইরাসটার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করছি, যাতে করে ভাইরাসটা কখনো ইনফেকশন করতে না পারে। আর ভাইরাসটা যদি ইনফেকশন করতেই না পারে, তাহলে লেটার লাইফে গিয়ে আমাদের আর ক্যান্সারের, ওই সার্ভাইকাল ক্যান্সারের রিস্কটা অনেকটাই কমে যাচ্ছে। আচ্ছা, কিন্তু গভর্নমেন্ট তো 9 থেকে 14 বছর বয়সের মেয়েদের জন্য এই ভ্যাকসিনটা রাখছে। যারা এর পরের এজে যারা আছে, 30-র ওপর বলুন, তারা যদি নিতে চায়, ওদের কি ভ্যাকসিনটা কতটুকু কাজ হবে বা কি হতে পারে? গভর্নমেন্ট ঠিক 9 থেকে 14 বছর নয়, এখন একটা পাইলট প্রজেক্ট, গভর্নমেন্ট শুধু 14 ইয়ার্স দের দেওয়া হচ্ছে, আচ্ছা, অনলি 14 ইয়ার্স, এবং সিঙ্গেল ডোজ দেওয়া হচ্ছে। রেকমেন্ডেশনস যেটা আইএপি বা ডাব্লিউএইচও রেকমেন্ডেশন, সেটা হলো যত তাড়াতাড়ি শুরু করা যায়, তাই বলা হয় 9 থেকে 14 বছর পর্যন্ত। 9 থেকে 14 বছর পর্যন্ত যদি দেওয়া হয়, দুটো ডোজ দিতে হয় আইডিয়ালি। এখন রিসেন্ট এভিডেন্সে দেখা যাচ্ছে যে একটা ডোজেও সমপরিমাণ কার্যকারী, বাট আইডিয়ালি যেটা রেকমেন্ডেশন হলো গিয়ে 9 থেকে 14 বছর পর্যন্ত হলো গিয়ে দুটো ডোজ, 14 বছরের পরে 3টে ডোজ দিতে হয়। এবং ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স রেকমেন্ড করে যে 45 বছর পর্যন্ত সবাই সেটা নিতে পারে।
উইদাউট এক্সেপশন 45 বছর পর্যন্ত সবাই ভ্যাকসিনটা নিতে পারে। বাট যত বয়সটা বাড়বে ভ্যাকসিনের কার্যকারিতা ততটাই হ্রাস পাবে। আচ্ছা, বেস্ট টাইম যেটা আইএপি রেকমেন্ড করে এবং যেটা গভর্নমেন্টও করছে 9 থেকে 14 বছর হলো বেস্ট টাইম। বাট এখন এটা চালু হয়েছে, আমি জানি না আমার অলরেডি বয়স 15 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, তাহলে কি আমি নিতে পারবো না? অবশ্যই পারবো। হয়তো বা 14 বছর পর্যন্ত নিলে যতটুকু কার্যকারিতা থাকতো তার থেকে কিছুটা কম হবে। বাট আমি আবারও বলছি, যেহেতু এটা ক্যান্সারের মতো একটা মারণ ব্যাধির ব্যাপারে আমরা বলছি, তাই যতটুকু প্রোটেকশনই আমি পাচ্ছি সেটাই আমাদের জন্য বোনাস। তো ডেফিনেটলি 9 থেকে 14 বছর হলো বেস্ট টাইম। 14 বছরের পরে হলো সবারই সেই ভ্যাকসিনটা নেওয়াটা উচিত। আচ্ছা, এই সরকারি এইচপিভি ভ্যাকসিন যে দিচ্ছে, গভর্নমেন্ট যে দিচ্ছে আর প্রাইভেট যে দিচ্ছে, দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি রয়েছে? না দেখুন, এইচপিভি ভ্যাকসিন শুধু গভর্নমেন্ট আর প্রাইভেটে তেমন কোনো পার্থক্য নেই। গভর্নমেন্ট যথেষ্ট ভালো যে ভ্যাকসিনটা আছে সেটাই দেওয়া হচ্ছে। যেটা ডিফারেন্সটা হলো গভর্নমেন্ট আপাতত শুধু 14 ইয়ার্সদের দিচ্ছে। তো যদি কেউ 14 ইয়ার্স এর কম হয় বা বেশি হয় তাহলে তার প্রাইভেট থেকে নিতে হবে। এবং গভর্নমেন্ট একটাই ডোজ দিচ্ছে। এখন রিসেন্ট এভিডেন্সে দেখা যাচ্ছে যে একটা ডোজ অলমোস্ট ইকুয়ালি এফেক্টিভ দুটো ডোজের বা তিনটে ডোজের জন্য। বাট সেই ডাটাটা একটু লিমিটেড, এটা রিসেন্ট এক্সপেরিয়েন্স। আর গভর্নমেন্ট আইডিয়ালি দুটো ডোজ নেওয়া উচিত। তো অনেকে, যেমন আমরা সেরকম পাচ্ছি, অনেকেই সেটা করছেন যে ফার্স্ট ডোজ গভর্নমেন্ট থেকে নিয়ে সেকেন্ড ডোজ কেউ কেউ আমাদের থেকে নিচ্ছেন। বা যারা আরো আর্লি এজ থেকে স্টার্ট করতে চান, 10 ইয়ার্স 11 ইয়ার্স জাস্ট 10 ইয়ার্স ক্রস হয়েছে, তারা ডেফিনেটলি প্রাইভেট থেকে নিতে পারেন। বাট বিশেষ তফাৎ কিছু নেই। এমন না যে আমরা ভালো কিছু দিচ্ছি গভর্নমেন্ট খারাপ কিছু দিচ্ছে, বা গভর্নমেন্ট খারাপ দিচ্ছে গভর্নমেন্ট ভালো দিচ্ছে আমরা খারাপ দিচ্ছি, সেরকম কিছু না। ভ্যাকসিন সেম ব্র্যান্ড, গভর্নমেন্টও যথেষ্ট ভালো ব্র্যান্ড দেওয়া হচ্ছে, আমরা গভর্নমেন্ট যেই ব্র্যান্ডটা দিচ্ছে সেম ব্র্যান্ড গার্ডাসিল সেটাই আমরা দিচ্ছি। আচ্ছা, এই যে ভ্যাকসিন বা টিকাকরণ কি সমস্ত রোগেরই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, নাকি পার্টিকুলার এই রোগের জন্য শুধু কাজ করে এই ভ্যাকসিনগুলো? দেখুন, ভ্যাকসিন ইজ অলওয়েজ ডিজিজ স্পেসিফিক। একটা ভ্যাকসিন একটা যে রোগের জন্য সেই ভ্যাকসিনটা নিয়েছি সেটা থেকে আমাদের রক্ষা করছে। এমন না যে একটা ভ্যাকসিন আমি নিলাম এটা থেকে সব রোগের কাজ হবে। এই জন্যই দেখবেন জন্ম থেকে প্রায় 15 ইয়ার্স পর্যন্ত অসংখ্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অনেক সময় আমাদের মাথায় আসতে পারে এত এত ভ্যাকসিন কেন নেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম ভ্যাকসিনই হয় ইনজেকশন। তো অবভিয়াসলি ইনজেকশন বাচ্চাদের ক্ষেত্রে ইভেন বড়দের ক্ষেত্রে ইনজেকশন নেওয়ার একটা আলাদা ভীতি আছে। বাচ্চাদের ক্ষেত্রে ইনজেকশন নিলে তারপরে জ্বর আসতে পারে বা সেরকম। তো তখন মাথায় অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে যে এত এত ভ্যাকসিন কেন নিচ্ছি, এত এত ইনজেকশন দেওয়া হচ্ছে বাচ্চাকে, এতটা কষ্ট দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে। কারণ হলো ওটাই, ভ্যাকসিন হলো গিয়ে ডিজিজ স্পেসিফিক। পার্টিকুলার একটা ভ্যাকসিন পার্টিকুলার ওই টার্গেট ডিজিজের জন্যই কাজ করে। যেমন এইচপিভি ভ্যাকসিন দিলে সেটা এইচপিভিরই কাজ হবে, এটা হেপাটাইটিসের কাজ হবে না বা টিটেনাসের কাজ হবে না। তো ভ্যাকসিন ইজ ভেরি ডিজিজ স্পেসিফিক। আচ্ছা, এই ছোট শিশুদের জন্য এই ভ্যাকসিন গুলো ছাড়া আর কি কি ভ্যাকসিন রয়েছে বা কেনই বা প্রয়োজন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইচপিভি ছাড়াও অনেক ভ্যাকসিন দিচ্ছেন, যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল বলি। সেখানে অনেক মারণ ব্যাধির জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, এছাড়াও মিজেলস, মামস, রুবেলা, হেপাটাইটিস সব ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এবং রিসেন্টলি গভর্নমেন্ট নিউমোনিয়ার ভ্যাকসিনও দেওয়া শুরু করেছে। এছাড়াও কিছু কিছু ভ্যাকসিন আছে যেটা অ্যাজ অফ নাও গভর্নমেন্ট দিচ্ছেন না, যেমন একটু আগে গভর্নমেন্ট দিতেন না, এখন চালু করেছেন। হয়তো ফাইনাল এটা পিরিয়ড অফ টাইম চালু হতে পারে। বাট কিছু কিছু আরো ভ্যাকসিন আছে যেগুলো আপাতত গভর্নমেন্ট থেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেগুলো নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এইচপিভি আগে ছিল না, আইএপি এবং রেকমেন্ড করতে আমরা দিতাম, এখন গভর্নমেন্টও সেটা চালু করেছে। সিমিলারলি আরো কিছু ভ্যাকসিন আছে যেগুলো গভর্নমেন্ট আপাতত দিচ্ছে না, কিন্তু সেটা নেওয়া উচিত যা কিনা প্রাইভেটলি অ্যাভেলেবল আছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকসিন গুলো হলো কি ফ্লু ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা 6 মাসে এবং 7 মাসে দেওয়া হয়। এছাড়াও বছর বছর দেওয়া যেতে পারে। টাইফয়েডের ভ্যাকসিন, যেটা টাইফয়েড থেকে প্রিভেন্ট করে। হেপাটাইটিস এ এর ভ্যাকসিন, গভর্নমেন্ট হেপাটাইটিস বি ভ্যাকসিন দিচ্ছে, হেপাটাইটিস এ ভ্যাকসিনও অ্যাভেলেবল আছে। এছাড়া আছে চিকেন পক্স বা বসন্তের ভ্যাকসিন এবং মেনিনজাইটিস ভ্যাকসিন। এইগুলো হলো কি খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রা ভ্যাকসিন, যেগুলো আপাতত গভর্নমেন্ট থেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেগুলো নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ফ্লু ভ্যাকসিনটা ঠিক কি এবং এর উপকারিতা কি? ফ্লু ভ্যাকসিন হলো কি, ফ্লু বলতে আমরা কি বুঝি? ফ্লু হলো সিম্পল
জ্বর সর্দি কাশি, এটাই হলো সহজ ভাষায় ফ্লু। হুম। এই ফ্লুর ভ্যাকসিন হলো এই যে সিজনাল ভাইরাল ফিভার বা সিজনাল ফ্লু, সেটা থেকে protect করে। এই ভ্যাকসিনটা প্রত্যেক বছর এটা চেঞ্জ হতে থাকে, তাই ভ্যাকসিনে প্রত্যেক বছর বছর নতুন স্ট্রেইন আসে। ফ্লু ভ্যাকসিন তাদের জন্য জরুরি, এক হলো কি 6 মাস পরে প্রত্যেক বাচ্চা 6 মাস এবং 7 মাসে দুটো ডোজ দেওয়া উচিত, যাতে করে, কারণ এই যে ফ্লুতে সবচেয়ে বেশি সাসেপ্টেবল বা হলো ছোট বাচ্চা, লো বার্থ ওয়েট বাচ্চা, কারণ বাচ্চাদের ইমিউনিটি কম, তো ওদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় ভাইরাল। এছাড়াও ফ্লু ভ্যাকসিন বড়দেরকেও দেওয়া যায়। মোটামুটি আমরা যা রেকমেন্ড করি লেস দেন 5 ইয়ার্স, মোর দেন 50 ইয়ার্স, এক্সট্রিমস অফ এজ, যে খুব ছোট বা যে অতি বৃদ্ধ, উভয় ক্ষেত্রেই দেখা যায় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। এই ছোট্ট একটা ইনফেকশন, যেটা হয়তো একজন হেলদি অ্যাডাল্টের বেশি সমস্যা হতো না, সেটাই ছোট বাচ্চা এবং বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে, যার থেকে নিউমোনিয়া হতে পারে, হাসপাতাল হসপিটালাইজেশন ভেন্টিলেশন পর্যন্ত দরকার পড়তে পারে ছোট্ট ভাইরাল ইনফেকশন। তাদের ক্ষেত্রে আমাদের না, যে অ্যাডাল্ট হেলদি অ্যাডাল্ট ওদের না, ছোট বাচ্চা এবং বৃদ্ধ মানুষ। তাই লেস দেন 5 ইয়ার্স এবং মোর দেন 50 ইয়ার্স, এদের জন্য ফ্লু ভ্যাকসিনটা বছরে একবার করে ফ্লু ভ্যাকসিনটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে কি হয়, এই যে সাধারণ ভাইরাল ইনফেকশন, যেটাকে আমরা অতি সাধারণ বলেই জানি, সেটার যে মারাত্মক প্রভাবগুলো, সেগুলো থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। তার জন্য প্রতি বছরই ভ্যাকসিনটা নেওয়ার পরামর্শ ফ্লু ভ্যাকসিনটা দেওয়া হয়ে প্রতি থাকে। বছরই আমরা পরামর্শ দিই, কারণ ওটা স্ট্রেনটা চেঞ্জ হয়। এবছর যে ভাইরাসটা আমার ইনফ্লুয়েঞ্জাটা করেছে, পরের বছর সেই ভাইরাসটা নাও থাকতে পারে, এটা চেঞ্জ হয়। তাই ভ্যাকসিনটাও প্রতি বছর রিসার্চ করে প্রতি বছর এটা নতুন স্ট্রেইন আসে, ওই বছর যে যে ভাইরাসের আক্রমণ হওয়ার আশঙ্কা, সেই সব ভাইরাসের প্রতি প্রোটেকশন দেওয়া হয় ওই বছরের জন্য। তাই ফ্লু ভ্যাকসিনটা প্রতি বছরই নেওয়াটা উচিত। আচ্ছা, এখন বর্তমানে যে একটা ভাইরাল জ্বরের যে একটা প্রকোপ দেখা যাচ্ছে, সেই জ্বরের জন্য আপনি অভিভাবকদের জন্য কি সতর্কতা দিতে চাইবেন? বার্নিং কোয়েশ্চেন। রিসেন্টলি দেখা যাচ্ছে অলমোস্ট প্রতি ঘরেই ভাইরাল ফিভার হচ্ছে, যেটা সাধারণ জ্বর থেকে সাধারণ সর্দি কাশি থেকে শুরু হয়, তারপরে জ্বর, এবং অনেক ক্ষেত্রে সেটা অনেক বেড়ে ইভেন নিউমোনিয়া পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস যেটা অভিভাবকদের বিশেষ মনে রাখতে হবে। প্রথম কথা, মোস্ট ভাইরাল ফিভার মোস্ট কেসেস 3 দিনের মধ্যে সেটা সেরে যায়, খুব বেশি ভোগায় না। হেলদি বাচ্চা, যারা মোটামুটি হেলদি বাচ্চা, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, 3 দিনের মধ্যে সেরে যায়। ফার্স্ট দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রথম 24 ঘন্টা সবচেয়ে বেশি ভোগায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্বর 3 ঘন্টা 4 ঘন্টা পর পর জ্বর চলে আসে। প্যারাসিটামল কমনলি অ্যাভেলেবল, যেটা আমরা প্যারাসিটামল দিই, প্যারাসিটামল দেওয়ার পরেও জ্বর কমে না। এছাড়াও বাচ্চা একদমই খেতে চায় না, হালকা সর্দি কাশি থাকে। তো এতে প্যানিক করার কিছু নেই। ফার্স্ট 24 আওয়ার দেখা যায় সবচেয়ে খুশি, ফার্স্ট 24 আওয়ার পার হয়ে গেলে তেমন কোনো সমস্যা হয় না, ধীরে ধীরে জ্বরটা নিজে থেকেই কমতে থাকে। এবং যেটা হয়, এই যে একদম খেতে চায় না বাচ্চা, সেটাও ভেরি কমন ভাইরাল ইনফেকশন, আপনারা দেখে থাকবেন বড়দের ক্ষেত্রেও সেরকম হয়। ভাইরাল ইনফেকশন হলে খাওয়ার রুচি একদমই থাকে না, বাচ্চা সেটা এক্সপ্রেস করতে পারছে না, সে সিম্পলি খাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি যেটা আমার পেশেন্টদের সবসময় বলি, বাচ্চা কম খাচ্ছে কোনো অসুবিধা নেই, কদিন একটু কম খাক, 1-200 গ্রাম ওজন কমে যায়, কোনো অসুবিধা নেই, পরে যখন ও সুস্থ হবে আবার খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে। কিন্তু ওয়াটার বা ফ্লুইড ইনটেকটা আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। জল, জুস, যদি ব্রেস্ট ফিডিং করে ব্রেস্ট ফিডিং, লিকুইড ইনটেকটা সেটা মেনটেন করতে হবে। যদি দেখা যায় যে লিকুইডের ইনটেকটা কম হচ্ছে, জল হোক ব্রেস্ট ফিডিং হোক, সেটা যদি কম হচ্ছে, তাহলে নানান সমস্যা দেখা দিতে পারে। ডিহাইড্রেশন হতে পারে, ইউরিয়া ক্রিয়েটিনিনের হেরফের হতে পারে, শরীরে সোডিয়াম পটাশিয়ামের হেরফের হতে পারে। তো সেই দিকে বিশেষ যত্ন রাখতে হবে যে জ্বরের সময় খাওয়া দাওয়া কম থাকলেও লিকুইড এবং ওয়াটার ইনটেকটা যাতে মেনটেন করতে হবে। এই ভাইরাল জ্বরটা হলে কখন বাড়িতে চিকিৎসা করলে তা যথেষ্ট, বা কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? কয়েকটা জিনিস। এক হলো, যদি খুব ছোট বাচ্চার বয়স যদি মোটামুটি 9 মাসের কম হয়, তাহলে, বিশেষ করে যদি 6 মাসের কম বাচ্চা হয়, তাহলে সেটা এই 3 দিনের মধ্যেই অনেক সিরিয়াস কিছু কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা।
সেরকম ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। যেসব বাচ্চারা লো বার্থ ওয়েট, জন্মের সময় যাদের ওজন খুব কম ছিল, তাদের দেখা যায় 2 বছর পর্যন্ত তাদের ইমিউনিটি একটু কম থাকে। তো যারা জন্মের সময় লো বার্থ ওয়েট ছিল, ওদের ক্ষেত্রে সাধারণ একটা ভাইরাল ইনফেকশন অনেক বিরাট আকার ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া যেটা আমি বললাম, যে যদি দেখা যায় যে একদমই বাচ্চা খেতে চাইছে না, সে জলও খাচ্ছে না, ইউরিন কম হচ্ছে, সেক্ষেত্রে ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের চান্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তাছাড়া মোস্ট কেসে দেখা যায় 3 দিনের মধ্যে সেই ভাইরাল ফিভার ঠিক হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে 3 দিন পরেও জ্বরটা একই প্রকোপ আছে, জ্বরের একইভাবে জ্বরটা আসছে, তাহলেও এটা একটা চিন্তার কথা যে 3 দিন পরেও যদি জ্বর আসতে থাকে, হয়তো বা সেটা ভাইরাল না, বা ভাইরালের সাথে অন্য কিছুও হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর স্পেশাল ট্রিটমেন্ট কিছু কিছু বাচ্চারা থাকে যাদের ক্রনিক ডিজিজ, যাদের ক্রনিক হার্ট ডিজিজ, জন্মগত লাংসের সমস্যা, বা নেফ্রোটিক সিনড্রোম, বা বিভিন্ন কিডনির সমস্যা, কোনো ক্রনিক ডিজিজ যার জন্য স্টেরয়েড চলছে, সেরকম ক্ষেত্রে যদি বাচ্চাদের সাধারণ ভাইরাল ফিভারও হয়, সেটা একদিনের জ্বর হোক আর 3 দিনের জ্বর হোক, তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ ওরা বেশি সাসেপ্টেবল, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তো যেটা আমরা সাধারণ ভাইরাল ফিভার ভাবছি 3 দিনে কমে যাবে, সেক্ষেত্রে সেটা সেরকম নাও হতে পারে। তো আর্লি কমপ্লিকেশন হয়ে যেতে পারে। তো এইসব কেসে আমি যা যা বললাম, এইসব কেসে আর্লি ডাক্তারের পরামর্শ নেওয়াটা সমীচীন। আচ্ছা, অ্যাডাল্টদের জন্য মানে প্রাপ্ত বয়স্কদের জন্য কি কি ভ্যাকসিন রয়েছে? অ্যাডাল্টদের জন্য একটা তো যেটা গভর্নমেন্ট চালু করেছেন, এইচপিভি ভ্যাকসিন, which is very important। এছাড়া আরো কিছু কিছু ভ্যাকসিন রয়েছে যেটা অ্যাডাল্টদের জন্য প্রয়োজন। এর মধ্যে প্রথমেই আসে, আমি যেটা বললাম আগে, ফ্লু ভ্যাকসিন, সেটাও অ্যাডাল্টদের, বিশেষ করে এল্ডারলি পেশেন্টদের ফ্লু ভ্যাকসিনটা নেওয়া উচিত বছরে একবার করে। হেপাটাইটিস এ ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভ্যাকসিন যেটা হেলদি, ইভেন যে হেলদি ইয়ং অ্যাডাল্ট, ওদের ক্ষেত্রেও হেপাটাইটিস বি ভ্যাকসিন রেকমেন্ডেড। কারণ এটা একটা অ্যাডেড প্রোটেকশন, বা হেপাটাইটিস এ ইনফেকশন যে কোনো বয়সেই হতে পারে। বিশেষ করে অ্যাডাল্টদের ক্ষেত্রে কারোর যদি ক্রনিক লিভার ডিজিজ কোনো কিছু থাকে, কোনো রকমের লিভার ডিজিজ বা সিরোসিস সেরকম কিছু থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই হেপাটাইটিস এ ভ্যাকসিনটা নেওয়া দরকার। এছাড়া প্রফেশনাল হ্যাজার্ড যদি থাকে, যেমন ধরুন হেলথ কেয়ার ওয়ার্কার, আর হাসপাতাল কর্মী, সে ডাক্তার হোক, নার্স হোক, জিডিএ স্টাফ হোক, যেই হোক, যে হাসপাতাল কর্মী, তাদের ক্ষেত্রে সবসময় রিস্ক থাকে সেই হেপাটাইটিস এ হওয়া। নাম্বার 2 হলো যে কোনো সাসেপ্টেবল পপুলেশন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রিসেন্টলি হচ্ছে অনেক হোস্টেলে, বিশেষ করে প্রাইভেট ইনস্টিটিউশন, হোস্টেলে বাচ্চাকে নেওয়ার আগে হেপাটাইটিস এ ভ্যাকসিনেশন ম্যান্ডেটরি করা হচ্ছে। কেন? হোস্টেলে অনেক ছেলে মেয়ে একসাথে থাকছে, ওখান থেকে কমন মেস থেকে খাওয়া হচ্ছে, তো আউটব্রেক হওয়ার সম্ভাবনা প্রবল। তো সেই ক্ষেত্রে হেপাটাইটিস এ ভ্যাকসিন একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। আরেকটা যেটা ভ্যাকসিন যেটা প্রয়োজন, এটাও মোস্টলি বয়স্ক লোকদের, সেটা হলো নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিনটা রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নট ভেরি রিসেন্ট, মেবি 2020 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব বাচ্চাদেরকে দিচ্ছে। তো এই যে আমরা যারা এখন অলরেডি নিউমোনিয়া ভ্যাকসিন পেয়ে গেছে, তাদের বড় হয় খুব একটা সেটার প্রয়োজন পড়বে না, কারণ ইমিউনিটি অনেক বছর পর্যন্ত থাকে। কিন্তু আমরা কেউই কিন্তু সেই নিউমোনিয়া ভ্যাকসিনটা পাইনি, কারণ তখন সেই ভ্যাকসিনটা দেওয়া হবে না। তো এই ক্ষেত্রে মোর দেন 55 ইয়ার্স নিউমোনিয়া ভ্যাকসিন 5 ইয়ার্স পর একবার নেওয়াটা খুবই প্রয়োজনীয়। এতে কি হয়, মারাত্মক চেস্ট ইনফেকশন বা সেসব থেকে প্রিভেনশন পাওয়া। তো কি কি এখন আমি বললাম এখন পর্যন্ত, এখন ফ্লু ভ্যাকসিন যেটা খুব ইম্পর্টেন্ট, এইচপিভি ভ্যাকসিন যেটা অলরেডি দেওয়া হচ্ছে, হেপাটাইটিস এ ভ্যাকসিন এবং নিউমোনিয়া, এইগুলোই হলো কারেন্টলি অ্যাডাল্টের ক্ষেত্রে যা রেকমেন্ডেশন। এছাড়াও কিছু কিছু ভ্যাকসিন আছে, হার্পিস জস্টার ভ্যাকসিন, যেগুলো ফ্রিলি অ্যাভেলেবল না, বাট এই যে ভ্যাকসিনগুলো, এগুলো অত্যন্ত ফ্রিলি অ্যাভেলেবল, মানে পাওয়া যাচ্ছে, সহজলভ্য ভ্যাকসিন, এবং এটা দিলে বাচ্চা এবং বয়স্ক সবাই সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ভ্যাকসিন গুলো নেওয়ার জন্য তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন নাকি প্রয়োজন? এটা
ডাক্তারের পরামর্শ নেওয়া ম্যান্ডেটরি যে কোনো ভ্যাকসিনের আগে, কারণ ভ্যাকসিন দেওয়ারও কিছু প্রিরিকুইজিট ক্রাইটেরিয়া আছে। শরীরে যদি অলরেডি কোনো রকম কোনো ইনফেকশন থাকে বা কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ভ্যাকসিন দেই না। তো আগে পরামর্শ নিয়ে তারপরেই প্রেসক্রাইব করলে তারপরেই ভ্যাকসিন নেওয়া উচিত, সে বাচ্চার ক্ষেত্রে হোক বা অ্যাডাল্টের। আচ্ছা, অনেকের মধ্যে এই যে টিকা নিয়ে একটা ভুল ধারণা রয়েছে, ভ্যাকসিনেশন নিয়ে, সেটা সম্পর্কে আপনি কি বলতে চাইবেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমি প্রত্যেক টিকার ব্যাপারেই বলবো, বাট স্পেসিফিক্যালি আমি বলছি এইচপিভি ভ্যাকসিনের ব্যাপারে, যেহেতু সেটা নতুন নতুন চালু হয়েছে। মানুষের মনে অনেক রকমের কোয়ারি আছে এবং বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিভ্রান্তিকর ইনফরমেশন আসছে, যা থেকে মানুষ আরো বেশি বিভ্রান্ত হতে পারছে। তো কিছু কিছু কমন কনসার্ন, যেটা আমি প্রথমে এইচপিভি ভ্যাকসিন নিয়ে বলছি, কিছু কিছু কমন কনসার্ন এইচপিভি ভ্যাকসিন নিয়ে যেটা বিভিন্ন সময়ে যেটা উঠে আসছে। নাম্বার ওয়ান হলো যে এই ভ্যাকসিনের কি সাফিসিয়েন্ট ডেটা আছে, সাফিসিয়েন্ট রিসার্চ আছে এই ভ্যাকসিনে, যে হঠাৎ করে যে আমরা চালু করে দিলাম, এটা কি সাফিসিয়েন্ট রিসার্চ আছে? তো এক্ষেত্রে আমি বলবো সে এই যে সাফিসিয়েন্ট রিসার্চের ব্যাপারে আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। এই যে গার্ডাসিল ভ্যাকসিন প্রথম সেটা চালু হয়েছিল 2006 সালে, আজ থেকে 20 বছর। এই যে 2006 সালে ইনিশিয়ালি যাদেরকে গার্ডাসিল ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল ভারতে, তাদেরকে এখনো ফলো আপ করা হচ্ছে, এখনো ফলো আপের মধ্যে আছে। কারোর মধ্যে মেজর কোনো কমপ্লিকেশন এখন পর্যন্ত দেখা যায়। মাঝে মাঝে রিপোর্টে আসতো বা সোশ্যাল মিডিয়াতে এবং কিছু নিউজ রিপোর্টে ছিল বিভিন্ন রকমের প্রবলেমের কথা, বাট আলটিমেটলি কোনোটাই প্রমাণিত হয়নি যে সেটা ভ্যাকসিন রিলেটেড। অরিজিনালি যাদেরকে দেওয়া হয়েছিল 2006 সাল থেকে, তাদের কারোরই কোনো সমস্যা হয়নি। এই ভ্যাকসিন চালু হওয়ার আগে অনেক ট্রায়াল করা হয়েছে, বিশাল বড় বড় ট্রায়াল আছে, এবং যাতে অনেক দেশের পপুলেশনকে নিয়েই এটা স্টাডি করা হয়েছে। ইন্ডিয়াতে একটা ল্যান্ডমার্ক ট্রায়াল ছিল আইএআরসি স্টাডি, যেতে কিনা অলমোস্ট 57,000 মহিলাদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল এবং তাদেরকে অনেক দীর্ঘ সময় ধরে তাদেরকে ফলো আপে রাখা আছে। তো যেসব কমন যে কমপ্লিকেশন যেটা বিভিন্ন সময় উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে, যে লেটার লাইফে বন্ধাত্ম হতে পারে বা সেরকম কিছু, সেগুলো সম্পূর্ণ অমূলক। 20 বছরের টাকায় সেরকম একটা কেসও দেখা যায়নি যে সেরকম কিছু হতে পারে। এছাড়া আরেকটা জিনিস যেটা কমনলি মানুষের মনেও আসছে এবং বিভ্রান্তিকর কিছু জিনিস উঠে আসছে, যে ডেভেলপড কান্ট্রিজে নাকি এইচপিভি ভ্যাকসিন ব্যান করা দেওয়া হয়েছে, জাপান আমেরিকাতে নাকি সেসব দেওয়া হচ্ছে। এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। 2023 থেকে আমাদের 3 বছর আগে থেকে জাপানের যে ন্যাশনাল শিডিউল, সেখানেও এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে প্রত্যেকের জন্য, এবং ইউএসএ ন্যাশনাল শিডিউলের মধ্যে এই এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ইউকে, ইউনাইটেড কিংডম, যাকে আমরা ইংল্যান্ড বলে জানি, ইউনাইটেড কিংডম হলো কি ওয়ান অফ দি আর্লিয়েস্ট এই পার্টিসিপেন্ট এই ট্রায়ালের মধ্যে। তাদের মধ্যে এক্সটেন্সিভ ডেটা আছে, যারা প্রথম থেকেই যাদের ভ্যাকসিন নেওয়া হচ্ছে তাদেরকে ফলো আপ করা হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল শিডিউলে এই ভ্যাকসিনটা আছে। এছাড়াও স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আমরা উন্নত দেশ বলতে আমরা শুধু আমাদের মাথায় আসে শুধু আমেরিকা, জাপান, কিন্তু স্বাস্থ্য সূচকের দিকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। ওদের ন্যাশনাল শিডিউলের মধ্যে এইচপিভি ভ্যাকসিন আছে, এবং আর্লিয়েস্ট যে এইচপিভি রিসার্চ হয়েছে তাদের মধ্যে ওরা পার্টিসিপেট করেছে। তাই এত এত উন্নত দেশ সবখানেই এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাই এইচপিভি ভ্যাকসিনের সেফটি সম্পর্কে কোনো রকম কোনো সন্দেহ থাকার কথা না, সন্দেহ থাকার কোনো রকম কোনো অবকাশ নেই। তাই এটা নিশ্চিন্ত মনে এইচপিভি ভ্যাকসিন নেওয়া যেতে পারে। এছাড়া এইচপিভি ভ্যাকসিন ছাড়াও ইন জেনারেল কিছু কিছু ভ্যাকসিন নিয়ে, মানে ইন জেনারেল ভ্যাকসিন নিয়ে মানুষের মনে অনেক রকম কিছু ডাউট থাকে। যেমন যে অনেকের টিপিক্যাল কমপ্লেইন থাকে যে ভ্যাকসিনের পর থেকে দেখা যাচ্ছে বাচ্চা খেতে চাইছে না, বা ভ্যাকসিনের পর থেকে দেখা যাচ্ছে ওর ঘন ঘন শরীর খারাপ হচ্ছে, উইক হয়ে যাচ্ছে। একদম। তো দেখুন, সেইগুলো সম্পূর্ণ অমূলক। এটা জাস্ট একটা ইনসিডেন্টাল ইভেন্ট। ও হয়তো শরীর খারাপ আগেও হচ্ছিল, ভ্যাকসিনের আগে 2 বার হয়েছে, ভ্যাকসিন দেওয়ার পরে 4 বার হয়েছে, তো আমি মাঝখানে ধরে নিলাম যে মাঝখানে এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল এই জন্য এতবার। সেটা সম্পূর্ণ অমূলক। কোনো ভ্যাকসিনই এমনিতে দেওয়া হয় না, প্রপার রিসার্চের পরেই দেওয়া হয়। এছাড়া যেটা থাকে
যে সর্দি কাশি থাকলে ভ্যাকসিন দেওয়া যায় না, বা এরকম কিছু শরীরে যদি সামান্যতম অসুস্থতা থাকে তাহলে ভ্যাকসিন দেওয়া যায় না, সেটিও সম্পূর্ণ অমূলক। মেজর কোনো অসুস্থতা ছাড়া, খুব হাই ফিভার, পাতলা পায়খানা, খুব মারাত্মক কাশি বা সেরকম কিছু ছাড়া সাধারণ সর্দি কাশির মধ্যে অবশ্যই ভ্যাকসিন নেওয়া যায়। এবং ভ্যাকসিন টাইম টু টাইম নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভ্যাকসিনের টাইম মিস হয়, এটাও গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে যে ভ্যাকসিনের টাইম তো এখন মিস হয়ে গেছে, তাহলে কি আর এখন নিতে পারবো? তো তখন আমি টিপিক্যালি যেটা বলি যে দেখুন, আপনার বাচ্চা নার্সারিতে ভর্তি হওয়ার কথা ছিল 3 বছর, এখন ওর 6 বছর হয়ে গেছে, তাহলে কি ওকে আর আপনি স্কুলে ভর্তি করবেন না? যে নার্সারি মিস হয়ে গেছে, এখন আর আমি ওকে স্কুলেই দেবো না, ওর তো মিস হয়ে গেছে। আর এটা এরকম নয়, ভ্যাকসিনটাও ঠিক একই। একটা ভ্যাকসিনের টাইম মিস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, লেটার ডেটে যদি সম্ভব হয় সেই ভ্যাকসিনটা পরেও দেওয়া যেতে পারে, এবং আগে যা যা ভ্যাকসিন আছে সেগুলাও দিতে হয়। তাই কোনো কারণে যদি একটা ভ্যাকসিনের ডোজ কোনো কারণে মিস হয়ে যায়, অবশ্যই আপনারা স্বাস্থ্যকেন্দ্রে বা আপনার পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো অসুবিধা নেই, একটা ডোজ বা দুটো ডোজ মিস হয়, সেগুলো আবার আমরা পরেও কভার করে দিতে পারবো। এবং আগামী নেক্সট যে ভ্যাকসিন গুলো আছে সেগুলো অবশ্যই চেষ্টা করবেন টাইমলি নিয়ে। আচ্ছা, ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে ঠিক কি কি বিষয় মাথায় রাখা উচিত? ভ্যাকসিন দেওয়ার আগে যেটা বলেছি, বাট মেজর কোনো অসুস্থতা থাকলে ভ্যাকসিন অ্যাভয়েড করাটাই উচিত। যেমন খুব হাই গ্রেড ফিভার, খুব কাশি বা সেরকম কিছু যদি মেজর অসুস্থতা থাকে, তাহলে ভ্যাকসিনটা প্রিভেন্ট করা উচিত। নাম্বার 2 হলো, বিশেষ করে ছোট বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার আগে বাচ্চাকে প্রপারলি খাইয়ে নিয়ে যেতে হবে, কারণ সেটা একটা পেইনফুল ব্যাপার। মোস্ট ভ্যাকসিন হলো ইনফেকশন। অলরেডি বাচ্চা ক্ষুধার্ত আছে, ওর খিদে পেয়েছে, সে অলরেডি ইরিটেবল, তার মধ্যে ভ্যাকসিন দিলে আরো বেশি সে কান্নাকাটি করবে, তার সমস্যাটা, পেইনটা আরো বেশি উপলব্ধ হবে। তো তাই ভ্যাকসিন দেওয়ার আগে বাচ্চাকে প্রপারলি ফিডিং করে তারপরে নিয়ে যাওয়া উচিত। এবং ভ্যাকসিন দেওয়ার পরে যে মেজর ভ্যাকসিন যাই আমরা দেওয়া হয়, তার মধ্যে মেজর সাইড এফেক্ট বিশেষ কিছু থাকে না। মোস্টলি পেইন হতে পারে, বা জায়গাটা ফোলা হতে পারে, বা বা জ্বর জ্বর আসতে পারে। সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। আনইউজুয়াল যদি কোনো সিমটম দেখা দেয়, কারো খিচুড়ি এলো বা ঘন ঘন বমি হচ্ছে বা সেরকম কিছু, তখন সঙ্গে সঙ্গে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। বাট অবশ্যই সেই সব জিনিস খুবই রেয়ার। তো বেসিক্যালি ভ্যাকসিন নেওয়ার আগে কোনো প্রিপারেশনের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। টাইম হয়েছে, আপনি সিম্পলি হসপিটালে স্বাস্থ্য কেন্দ্রে আপনার পিডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। মোস্ট অফ দি স্বাস্থ্য কেন্দ্রে আগে বাচ্চাকে দেখা হয়, যদি কোনো সমস্যা থাকে তখন পিডিয়াট্রিশিয়ান ডিসাইড করবে যে আজকে দেওয়া যাবে কিনা। তো তাই কোনো রকম কোনো কারণে ভ্যাকসিন নিতে পিছপা হওয়া উচিত। আচ্ছা, বা প্রাপ্তবয়স্ক যাদের ডায়াবেটিস আছে বা হার্ট ডিজিজ আছে বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে, তাদের জন্য কি কি ভ্যাকসিন নেওয়া জরুরি? ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা কোনো দীর্ঘমেয়াদী রোগ, ওদের জন্য কোনো স্পেসিফিক ভ্যাকসিন নয়, যাদেরই কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকে, যে কোনো দীর্ঘমেয়াদী রোগ হোক, এতে কি হয়, ইমিউনিটিটা দুর্বল হয়। হ্যাঁ। সে ডায়াবেটিস হোক আর যে কোনো ক্রনিক ডিজিজ থাকে, তাতে ইমিউনিটিটা দুর্বল হয়। তো বিশেষ ক্ষেত্রে বলা হয় যারা ক্রনিক স্মোকার, যাদের সিওপিডি আছে বা ব্রঙ্কাইটিস সেরকম আছে, তাদের ক্ষেত্রে এই যে ফ্লু ভ্যাকসিনটা, সেটা আরো আর্লি এজ থেকেই নেওয়া উচিত। আমরা আইডিয়ালি বলি মোর দ্যান 50 ইয়ার্স, এটা হলো ফর হেলদি অ্যাডাল্টস। আমি নর্মালি হেলদি আছি, আমার যখন 50 বছর হবে তখন থেকে আমি, যাতে আমি অসুস্থ না হই, এই জন্য আমি ফ্লু ভ্যাকসিনটা স্টার্ট করি। তো যে অলরেডি অসুস্থ আছে, আমার একটা ক্রনিক লাং ডিজিজ একটা কিছু আছে, আমার ক্রনিক কাশি আছে, আমার ব্রঙ্কাইটিস আছে, আমি ক্রনিক স্মোকার, এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে ছোট্ট একটা ইনফেকশনও সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে। তো সেসব ক্ষেত্রে এই ফ্লু ভ্যাকসিনটা আরো আগে নিয়ে নেওয়া উচিত। 50 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করবো না। সে ফ্লু ভ্যাকসিন যে কোনো এজেই নেওয়া যেতে পারে। যদি দেখা যায় যে আমার কোনো কোনো সেরকম কাশি হচ্ছে বা আমার ইমিউনিটি দুর্বল, তাহলে আমি আরো আগেই ফ্লু ভ্যাকসিন নিতে পারি। সিমিলারলি নিউমোনিয়া ভ্যাকসিন আমি নিতে পারি 55 ইয়ার্স এর আগে। এছাড়া যদি আমার কোনো ক্রনিক লিভার ডিজিজ থাকে, কোনো রকম লিভারের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হেপাটাইটিস এ ভ্যাকসিন যে কোনো বয়সেই নিয়ে নেওয়া যায়। আচ্ছা, আইএলএস হসপিটাল এখন বর্তমানে কোন কোন ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে? আইএলএস হসপিটালে আমরা সব রকমের ভ্যাকসিনই দিচ্ছি। এইচপিভি ভ্যাকসিন থেকে ধরে বাচ্চাদের ভ্যাকসিন, অ্যাডাল্ট ভ্যাকসিন, সব রকম ভ্যাকসিনই দেওয়া হচ্ছে। এছাড়া পেইনলেস ভ্যাকসিন, যেটা আমাদের কমন একটা কনসার্ন থাকে যে পেইনলেস ভ্যাকসিন
দেওয়াবো বা পেইনলেস ভ্যাকসিন পাওয়া যায় কিনা। সো সেই পেইনলেস ভ্যাকসিনও আমাদের এখানে অ্যাভেলেবল আছে। আমরা বেসিক্যালি আমরা শুধু পেইনলেস ভ্যাকসিনই দিচ্ছি। এতে করে পেইনলেস ভ্যাকসিন থেকে মানে ভ্যাকসিনের ম্যাটেরিয়ালটা সেম, এমন না যে পেইনলেস ভ্যাকসিন ভালো কিছু বা পেইনফুল ভ্যাকসিনটা খারাপ কিছু, দুটোই সমতুল্য। শুধু পেইনলেস ভ্যাকসিনে কি হয়, বাচ্চার কষ্ট অনেকটাই কম হয়। ভ্যাকসিন দিতে সময় সবারই ব্যথা হবে, যখন নিডিলটা ভেতরে যাবে সেটা ব্যথা হবেই, সেটা বাচ্চা হোক বড় হোক সব প্রত্যেকেরই ব্যথা হবে। কিন্তু তারপরে ভ্যাকসিন দেওয়ার পরে পেইনলেস ভ্যাকসিনের ক্ষেত্রে বাড়িতে গিয়ে আর কোনো রকম কোনো সমস্যা হয় না, একদমই পেইন হয় না, ইউজুয়ালি ফিভারও হয় না। তো সেই পেইনলেস ভ্যাকসিন আমরা দিচ্ছি। এছাড়া সব বাচ্চাদের যত ভ্যাকসিন আছে সবকিছু আমরা দিচ্ছি, এবং অ্যাডাল্ট ভ্যাকসিন, স্পেশাল ভ্যাকসিন যেগুলো আছে, ফ্লু বলুন, নিউমোনিয়া বলুন, মেনিনজাইটিসের ভ্যাকসিন, সবকিছুই আমরা আইএলএস এ প্রোভাইড করছি। আচ্ছা, আইএলএস এ পার্টিকুলার কোনো ভ্যাকসিন নেওয়ার জন্য কি শিশু বলুন বা প্রাপ্তবয়স্ক বলুন, চিকিৎসকের পরামর্শটা জরুরি? নট জাস্ট আইএলএস, আমি যেটা বললাম যে কোনো ভ্যাকসিন নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শটা জরুরি। উনি আপনার ভ্যাকসিন কার্ডটা দেখবেন, আপনার হিস্ট্রি রিভিউ করবেন, তখন উনি ডিসাইড করবেন যে আপনি কি কি ভ্যাকসিন পেতে পারেন, কি কি শিডিউলে সেটা দেওয়া হবে, এবং আজকে যে আপনি এসেছেন আজকেই আপনাকে ভ্যাকসিনটা দেওয়া যাবে কিনা না সেটা তখন যে কর্তব্যরত চিকিৎসক যিনি দেখছেন উনি এখন তখন ডিসাইড করবেন আপনাকে দেখে, এবং আপনাকে সেই পুরো শিডিউলটা দিয়ে দেবেন যে কি কি শিডিউলে নেক্সট আপনি কবে আসবেন বা কি করে নেবেন। তো অবশ্যই ভ্যাকসিন নেওয়ার আগে সে অ্যাডাল্ট হোক বা শিশু, চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে, এই যে টিকাকরণ, বিশেষ করে টিকাকরণ নিয়ে সচেতনতা বৃদ্ধির মানে উদ্দেশ্যে আপনি দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাই? টিকা এমন একটা জিনিস, আমরা টিকা হলো হেলথ ইন্স্যুরেন্স, বুঝতে পারি আমরা কেউই চাই না যে অসুস্থ হতে, আমরা তবু আমরা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে যাই কেন, যাতে আমি পরে যদি কোনোদিন কোনো কারণে যদি অসুস্থ হই যাতে সেটা আমাকে রক্ষা করে। টিকাটাও হলো গিয়ে আমরা কেউ চাই না যে অসুস্থ, আমরা কেউ চাই না যে আমার ভবিষ্যতে টাইফয়েড হোক, হয়তোবা আমার কোনোদিন হবে না, কিন্তু তবু আমি চাই না যে আমার টাইফয়েড হোক, আমি চাই না যে আমার পোলিও হোক। টিকাটা হলো কি সেই ইন্স্যুরেন্স, আপনি টিকাটা দিলে আপনি অনেকাংশেই, কোনো ভ্যাকসিন ইজ 100% প্রোটেক্টিভ নয়, বাট অল ভ্যাকসিনস আর মিনিমাম 95% এফেক্টিভ। তো 100 জন যদি ভ্যাকসিন নিয়েছেন একটা রোগের জন্য, তো 95 জনের ক্ষেত্রে সেই রোগটা হবে। এই জন্যই এত এত টিকা দেওয়া, এবং গভর্নমেন্ট থেকে যেসব টিকা দেওয়া হচ্ছে মোস্টলি মারণ ব্যাধি সেসবেরই টিকা দেওয়া হচ্ছে। খুব সাধারণ রোগ যেমন ধরেন হাম, আমরা জানি যে হাম খুবই মাইনর ইস্যু, কিন্তু দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে এই হামের প্রকোপে অসংখ্য শিশু মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই টাইমলি যদি ভ্যাকসিন কাভারেজ থাকতো, প্রত্যেক বাচ্চাকে যদি ভ্যাকসিন দেওয়া হতো, তাহলে কিন্তু সেরকম যে মারণ প্রকোপ সেরকম কোনোভাবেই সেটা হতো না। তো এই ক্ষেত্রে ছোট থেকে ছোট রোগেরও যে ভ্যাকসিনটা যা যা অ্যাভেলেবল আছে সবই সময় মতো নেওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে সেই মারণ ব্যাধিগুলো যাতে না হয়। এই সাধারণ এখন একটা ইনজেকশনে একটু ব্যথা থেকে আমরা লং টার্মে অনেক বেশি সিরিয়াস রোগ, হসপিটালাইজেশন আমরা অ্যাভয়েড করতে পারি। তাই ভ্যাকসিন প্রত্যেকের ক্ষেত্রে নেওয়াটা বাধ্যতামূলক, এবং সময় মতো ভ্যাকসিনটা নেওয়া উচিত। ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি এইচপিভি ভ্যাকসিন নিয়ে আপনাদের মনের মধ্যে যে অসংখ্য প্রশ্ন জমা ছিল তা আজকের আলোচনার মাধ্যমে অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের কাছে উত্তর মিলেছে। তাই মনে রাখবেন, সচেতনতা এবং সময় মতো টিকাকরণই কিন্তু ভবিষ্যতে অনেক গুরুতর রোগের ঝুঁকি থেকে আপনাদের রক্ষা করতে পারে। আজকের অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে উপস্থিত ডক্টর সায়ন ভৌমিক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। পাশাপাশি অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের যারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন এবং এই অনুষ্ঠানটি দেখছেন। আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।